আজ আমি এক্সপ্লেন করব একটি তেলেগু থ্রিলার মুভি যা রিসেন্ট প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তেলেগু ভাষাতেই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। মুভির নাম দাক্ষিণা। তাহলে চলো ভিডিওটি শুরু করি। মুভির শুরুতে দেখি একটি মেয়ে কার পার্কিং এরিয়াতে মেসেজে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। সেই সময় একটা গাড়ি এসে ওর সামনে থামে। মেয়েটি ভয় পেয়ে যায়। এখানেই সিন শিফট করে একটি পেট্রোল পাম্পে, যেখানে একটি গাড়ি এসে দাঁড়ায়। কিছুটা পেট্রোল নেওয়ার পরেই গাড়িটি খুব জোরে ওই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যায়। গাড়িটি একটি জঙ্গলের দিকে যাচ্ছিল। সে সময় আমরা দেখি যে মেয়েটি ওই পার্কিং এরিয়াতে দাঁড়িয়েছিল, সেই মেয়েটিকে ওই গাড়ির ডিক্কির মধ্যে ভরে নিয়ে যাচ্ছে। মেয়েটি তখনও লড়াই করে যাচ্ছে ওই গাড়ি থেকে বেরিয়ে আসার, কিন্তু কিছুতেই পারছে না। পারবে কি করে? ডিক্কি তো বন্ধ। যেহেতু ও হাত পা ছুটছিল, গাড়িটাও সেই সমান তালে আওয়াজ করে যাচ্ছিল। এরপর যে পাগল ড্রাইভার গাড়িটা চালাচ্ছিল, আসলে সে সাইকো ছিল। গাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে ওকে বলে, আমি তো তোমাকে এখানে মারতে চাইনি, নিয়ে যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু তুমি এমন জোর করা শুরু করলে তোমাকে এখানেই মারতে হবে। সেই জঙ্গলের মধ্যেই মেয়েটির হাত পা খুলে দিলে মেয়েটি ওখান থেকে দৌড়তে যায়, কিন্তু ওই সাইকো ওকে ধরে নেয় আর ছুরি দিয়ে ওকে মারতে থাকে। একের পর এক কোপ মারে। শেষ পর্যন্ত ওর গলাটাকে ছুরি দিয়ে কেটে দেয়। এই আজব সাইকো শুধু মেরেই ক্ষান্ত হয়নি, মেয়েটির গলাটিও কেটে নিয়ে চলে যায়। পরের দিন পুলিশ যখন মার্ডার স্পটে পৌঁছয়, বডি দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায়। পুলিশ অফিসার মীরা বাকি কনস্টেবলদের বলে এই বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠাতে, আর যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন যাতে শুরু হয়ে যায় সেই দিকটা দেখে রাখতে বলে। এরপর আমরা ওই সাইকোকে দেখি যে একটা রেস্টুরেন্টে বসে খবর শুনছিল। ও যে মার্ডারটা করেছে তারই খবর, সাথে সেই ব্যাগটাও রেখেছে নিজের কাছে যেখানে মুন্ডুটাকে ভরে রেখেছিল। এই সাইকোর নাম হলো বিনয়। এই বিনয় বেশ কিছু বছর ধরে এরকম মার্ডার গুলো করে যাচ্ছিল, কিন্তু ও কোন কোন মেয়েদেরকে চুজ করছিল আর কেনই বা মার্ডার করছিল সেটা এখানে আমাদের বলা হয় না। পাবলিক প্লেসে ওকে দেখে মনে হয় ও কিন্তু একেবারেই সাধারণ মানুষ, কোনো সাইকো ফাইকো না, কিন্তু ওর মাথায় যে কত দুষ্টু বুদ্ধি গিজগিজ করছে সেটা শুধু সেই জানে। তার সাথে আরেকজনও জানে, তার নাম হচ্ছে কিরণ। এই কিরণ যে কে সেটা একটু পরে আমি বলছি। আপাতত কিরণ তার ঘরে বসেই টিভিতে নিউজ শুনছিল, যেখানে ওই সাইকোর মার্ডারের কথা দেখানো হচ্ছিল। এই নিউজ শুনেই ও বাড়ি থেকে বেরিয়ে যায়, যেখানে মার্ডার হয়েছিল ওখানেই যায়, যে সাইকো মার্ডার করেছে তার এগেনস্টে ক্লু খুঁজতে। ওখানে ইনভেস্টিগেশন করতে করতে সে জানতে পারে আরেকটা মার্ডার হয়ে গেছে কিছু ঘন্টা আগে। এই বডিতেও মুন্ডুটা গায়েব আছে, তার মানে বোঝা যায় এই মার্ডারটাও করেছে সেই সাইকোই। কিরণ সেকেন্ড মার্ডারের স্পটে পৌঁছয়। ওখানে গিয়ে জানতে পারে ওই জায়গা থেকে কিছু দূরে একটা রেস্টুরেন্টে পার্সেল ডেলিভারি হয়েছিল, যেখানে দেখা যায় ওই পার্সেলের মধ্যে সেকেন্ড মেয়েটি যে মার্ডার হয়েছে তার মুন্ডুটা রাখা রয়েছে। ওখানে গিয়ে খোঁজ করে জানতে পারে ওখানে অনেকগুলি পার্সেলই রাখা ছিল, তার মধ্যে কেউ এসে ওই মুন্ডুটা রেখে গেছে। এবার কে রেখে গেছে সেটা জানার জন্য ওই রেস্টুরেন্টে যাওয়ার পথে কিছুটা দূরে একটা সিসিটিভি দেখতে পায়। ওই সিসিটিভি চেক করে কিরণ জানতে পারে একটা ছেলে ওখানে অনেকগুলো পার্সেল ডেলিভারি করেছিল। ওই পার্সেলগুলোর মধ্যেই হয়তো এই মুন্ডুর পার্সেলটাও ছিল। যে ছেলেটি এটা ডেলিভারি করেছিল তার হাতেও একটা ট্যাটু দেখতে পায়। এবার সে ওই ছেলেটিকে খুঁজতে লাগে। এরপরে আমরা দেখি পুলিশ অফিসার মীরা তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই সিসিটিভি ওনারের কাছে যায় সিসিটিভি চেক করার জন্য। মীরাও দেখে ওই ছেলেটি পার্সেল ডেলিভারি করে যাচ্ছে। এই সময় সিসিটিভি ওনার মীরাকে জানায় কিছুক্ষণ আগে আপনার মতনই একজন মেয়ে এরকম সিসিটিভি দেখতে চেয়েছিল, দেখেও গেছে। যা শুনে মীরা একটা জোরে থাপ্পড় মারে সিসিটিভি ওনারকে আর বলে তোমরা কি করে একজন অপরিচিত লোককে এইভাবে সিসিটিভি ফুটেজ দেখাতে পারো? তারপর নিজের ফোন বের করে একটা ছবি দেখিয়ে বলে এই মেয়েটাই কি ছিল, যাকে দেখতে কিছুটা কিরণের মতনই। যা দেখে ওই সিসিটিভি ওনার বলে মনে হয় এই মেয়েটাই ছিল, ও ঠিক শিওর বলতে পারে না। এরপর মীরার সন্দেহ যায় কিরণের ওপরে। ও ভাবতে শুরু করে কিরণই হয়তো এই মার্ডার গুলো করে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মীরা কিরণকে চিনলো কিভাবে, আর কিরণের ফটোই বা ওর কাছে গেল কিভাবে তা কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। এরই মাঝে কিরণ ওই পার্সেল ডেলিভারি বয়ের কাছে পৌঁছে যায়, যেখানে ওকে দেখেই কিরণ ভীষণ পেটাতে শুরু করে আর বলতে থাকে তুমি ওই মেয়েগুলোকে মারছো কেন? যা শুনে ডেলিভারি বয় বলে আমি মারিনি তো, আমি এ ব্যাপারে কিছুই জানি না, আমাকে ওই পার্সেলটা পৌঁছানোর জন্য প্রচুর টাকা অফার দেওয়া হয়েছিল, আমি কাজটা করে দিয়েছি। যা শুনে কিরণ ওখান থেকে বেরিয়ে চলে আসে। কিছুক্ষণ পরে মীরাও টিম নিয়ে পৌঁছে যায় ওখানে, আর ওই ছেলেটিকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। ওখানেও ছেলেটি একই বয়ান দেয়, সাথে এটাও বলে কিছুক্ষণ আগে আরেকজন মেয়ে এসে আমাকে মারামারি করে এই কথাই জেনে গেল আমি কেন মেরেছি, আমি কাউকে মারতে যাব কেন? ভালো টাকার অফার পেয়ে আমি পার্সেলটা পৌঁছে দিয়েছি এই মাত্রই। যা শুনে মীরা বুঝতে পারে কিরণ খুনগুলো করেনি, তার মানে কিরণও খুঁজে যাচ্ছে ওই সাইকো কিলারকে। এখানে মীরা নিজেও বুঝতে পারে না কিরণ কেন পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছে। ও তো পুলিশে এসেও জানতে পারে ব্যাপারটা। এরপর খবরে আরেকটা খুনের ঘটনা সামনে আসে, যেখানে একইভাবে আরেকটা মেয়েকেও হত্যা করা হয়েছে, মানে ওই
মুন্ডহীন লাশ আর কি। একটা সময় দেখি মীরা আর কিরণ দুজনই ওই মার্ডার স্পটে পৌঁছে যায়, যেখানে কিরণ একটু লুকিয়ে লুকিয়েই থাকে। কিরণ দেখে ওই মার্ডার স্পটে একটা হাতহীন লোক যে ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর পালিয়ে যাচ্ছে। তখনই কিরণের মাথায় আসে যে পার্সেল দিতে গিয়েছিল সেই ছেলেটা বলেছিল যে ওকে পার্সেল ডেলিভারি করতে বলেছিল তার একটা হাত ছিল না। তাই কিরণের ওর ওপর সন্দেহ বাড়তে থাকে। কিরণকে দেখে ওই লোকটি দৌড়তে শুরু করে, যে কারণে কিরণও ওর পেছন করতে শুরু করে, যা ওখানে দাঁড়িয়ে থেকে মীরাও দেখে নেয়। এরপর মীরা তার দুজন কনস্টেবলকে বলে ওই মেয়েটাকে গিয়ে ধরো তোমরা। কনস্টেবল গুলো কিরণের পেছনে দৌড়তে শুরু করলে একটা গাড়ি এসে কিরণকে ধাক্কা মেরে দেয়। কিরণের চোখের সামনে থেকে ওই হাত কাটা মদন কোথাও বেরিয়ে যায়, ও কিছুই করতে পারে না। এই হাত কাটা মদনই হচ্ছে বিনয়ের বাবা, যে কিনা বিনয়ের থেকেও এক কাঠি সরেস, মানে বিনয়ের থেকেও বড় সাইকো আর কি। এই অ্যাক্সিডেন্টের দরুন কিরণ ওখানে অজ্ঞান হয়ে যায়। ওকে পুলিশ অফিসাররা সবাই মিলে হসপিটালাইজড করে দেয়। এখানে মীরা তার সিনিয়র পুলিশ অফিসারদের কাছ থেকে জানতে চায় কিরণটা কে। সিনিয়র অফিসাররা মীরাকে জানায় কিরণ আসলে এক্স পুলিশ অফিসার একজন। কিছু বছর আগে ও চাকরি ছেড়ে দিয়েছিল। চাকরি ছাড়ার কারণ অবশ্য এই সাইকোই। কিছু বছর আগে যখন এই কিলার প্রথম মাথাচাড়া দিয়ে উঠেছিল, পরপর অনেকগুলি খুন করে যাচ্ছিল, তখন ওই অঞ্চলের পুলিশ ইনচার্জ ছিল কিরণ। তাই সমস্ত দায়ভার কিরণের ওপরই চাপতো। এই সিরিয়াল কিলার তখন প্রত্যেকদিন একটা করে নতুন মেয়ে খুন করছিল। মেয়েরা ভয়ে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছিল। কিন্তু প্রত্যেকটা খুনে একটা জিনিস কমন ছিল, ওই কিলার মেয়েদের ওপর কোনো শারীরিক নির্যাতন করতো না, শুধু ওই মেয়েদেরকে খুব কষ্ট দিয়ে আস্তে আস্তে মারতো। তাই একটা সাংবাদিক বৈঠকে কিরণকে জিজ্ঞাসা করে কোনো এক সাংবাদিক, আচ্ছা এই যে সিরিয়াল কিলার পরের পর খুন করে যাচ্ছে, ও তো কোনো সেক্সুয়াল অ্যাসল্ট করছে না কোনো মেয়ের প্রতি, তাহলে কেন মেরে যাচ্ছে এদেরকে? এই প্রশ্ন শুনে কিরণ বলতে শুরু করে এই সাইকো কিলার একজন নপুংসক, আমরা খুব তাড়াতাড়ি ওই নপুংসককে ধরেও নেব, তোমরা চিন্তা করো না। এই প্রেস কনফারেন্সই শুনছিল বিনয় একটা রেস্টুরেন্টে বসে। ওকে ইম্পর্টেন্ট বলার জন্য ও কথাটা একদমই পছন্দ করেনি, তাই ওর নেক্সট টার্গেট ও ঠিক করে নেয় কিরণকে। এরপর বিনয় যে মেয়েটাকে কিডন্যাপ করেছিল ওই মেয়েটাকে আর খুন করে না। ওই মেয়েটিকে বলে তুমি যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে ইন্সপেক্টর কিরণের কাছে গিয়ে বলতে হবে আমি তোমাকে ওই সিরিয়াল কিলারের কাছ থেকে বাঁচিয়েছি, মানে আমি বিনয় তোমাকে ওই সাইকো কিলারের কাছ থেকে বাঁচিয়েছি। যা শুনে মেয়েটা বলে হ্যাঁ তাই করব। ও কিরণের কাছে যায় আর বিনয়ের ব্যাপারে বলে জানায় আমাকে এই ছেলেটিই বাঁচিয়েছে। আসলে মেয়েটি ওই কিডন্যাপিং এর জন্য এত ভয় পেয়েছিল, পুলিশের সামনে যদি ও সত্যি কথা বলে দিত ভেবেছিল বিনয় ওকে মেরে দেবে। যেমন ভাবা তেমনই কাজ। মেয়েটি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যখন নিজের বাড়ির দিকে যেতে যাচ্ছিল তখন বিনয়ের বাবা, যে কিনা বিনয়ের থেকেও বড় সাইকো, ওকে মেরে ফেলে। কিরণ খবরটা পাওয়ার পর নিজের মধ্যেই খুব গিল্টি ফিল করে, মনে করে আমি যদি ওই মেয়েটার সাথে যেতাম তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত, আমার কারণেই মেয়েটা মারা গেল। অন্যদিকে বিনয় ওই পুলিশ স্টেশনে ভালো মানুষের মতো বসে, ও যেহেতু সাইকোকে দেখেছে বলেছে ওই অনুযায়ী ছবি আঁকাচ্ছিল। যখন সে জানতে পারে ওর বাবা খুন করে ফেলেছে ওই মেয়েটিকে, তখন সে কিরণের কাছে গিয়ে নাটক করতে থাকে আমাকেও যদি ওই সিরিয়াল কিলার মেরে ফেলে ওইভাবে, আমি যে ওই সাইকোকে দেখে ফেলেছি সে তো জেনেই গেছে, এরপর যদি আমার বাড়ি হয়। আসলে এইভাবে বিনয় কিরণের মন পাওয়ার চেষ্টা করছিল, মানে কিরণ কখনো ওকে সন্দেহই করবে না আর কি। এরপর বিনয় রাতের বেলা কিরণের বাড়ি যায়। কিরণ যখন ঘুমোচ্ছিল ওকে ক্লোরোফর্ম দিয়ে একদম অজ্ঞান করে দেয়। ওই অবস্থাতেই ওর সাথে ইন্টিমেট হয়, যার ভিডিও রেকর্ডিং করে নেয়। আসলে বিনয় বদলা নিচ্ছিল, যেহেতু কিরণ সবার সামনে প্রেস কনফারেন্স ডেকে ওকে নপুংসক বলেছিল তাই জন্য। যদিও সে তার নিজের মুখ ওই ভিডিওতে দেখায়নি, পুরোটাই নিজের পেছনটাই দেখিয়েছে। পরের দিনই ওই পুরো ভিডিওটাকে ভাইরাল করে দেয় বিনয়, যা নিউজে দেখে কিরণের মাথা ঘুরতে শুরু করে। এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই চারিদিকে নিউজ ছড়িয়ে যায় কিরণের বয়ফ্রেন্ড হচ্ছে ওই সাইকো, তাই জন্য কিরণ এতদিন পর্যন্ত ওই সাইকোকে ধরতেই পারছিল না বা ধরার চেষ্টাও করেনি। এই সব কথা শুনে শুনে কিরণের মাথা খারাপ হবার জোগাড়। সে এতই লজ্জা পেয়ে গিয়েছিল পুরো ঘটনাতে যে ও কারোর সামনে বেরোতেই চাইছিল না। তাই সে নিজের জবে রেজিগনেশন দিয়ে বাড়িতে এসে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়, যাতে মনে হয় এই ঘটনার রাগে দুঃখে নিজে সুইসাইড করে নিয়েছে। কিন্তু কিরণ নিজে সুইসাইড করেনি। এরপর নিজের পুরো চেহারাটাকে বদলে নেয় যাতে কেউ ওকে দেখলেও চিনতে না পারে। বর্তমানে কিরণকে একটা হসপিটালে হাতকড়া পরিয়ে শুইয়ে রাখা হয়েছে। এতদিন পর্যন্ত মীরা অনেক সিনিয়র অফিসারের কাছে এই গল্পটা শুনেছিল, কিন্তু ও মনে করতো হয়তো কিরণ ওই ইনসিডেন্টের পর হয়তো আর বেঁচে নেই। তাই মীরা কিরণের ফটো সবসময় ওর কাছে রাখতো যাতে ওকে গুরু মনে করতে পারে। কিরণের জ্ঞান আসার পর মীরা ওর কাছে গিয়ে জানতে চায় ও এরকম ইনসিডেন্ট ঘটিয়ে, মানে নিজেকে সুইসাইড প্রমাণ করিয়ে কি করলো এতদিন পর্যন্ত। মীরাকে এবার কিরণ বলতে শুরু করে ও জব ছাড়ার পর কি কি করেছে। সিন আবার ফ্ল্যাশব্যাকে যায় আর দেখায় কিরণ প্রতিটা জায়গায় খোঁজ খবর নিয়েছে ওই সাইকোর ব্যাপারে।
সে একদিন লাইব্রেরিতে গিয়ে একটা খবরের কাগজ বের করে একটা আর্টিকেলে দেখে একজন পুলিশ অফিসার ওই সাইকোর ব্যাপারে অনেক কিছু লিখেছে। ওই আর্টিকেল পড়ার পর কিরণ ওই পুলিশ অফিসারের কাছে যায় যে সাইকোর ব্যাপারে অনেক কিছু লিখেছে। সেখানে গিয়ে জানতে পারে বিনয় আসলে খুব ভালো ছেলে ছিল। ও নিজের বাবা মানে রাঘবের জন্য ওই অবস্থায় গিয়ে পৌঁছেছে। এখানে আরো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই পুলিশ অফিসার আগে একটা কনস্ট্রাকশন সাইডের ওখানে ডিউটিরত অবস্থায় ছিল। ওখানে প্রচুর শ্রমিক কাজ করত, যেখানে রাঘবও একজন শ্রমিক ছিল। ওই কনস্ট্রাকশন সাইটে প্রচুর মহিলাও কাজ করত। ওই মহিলাদের ওপর খুব খারাপ নজর ছিল রাঘবের। এরকমই একজন মহিলা যখন নিজের ঘরে রাতের বেলা ঘুমোচ্ছিল, ওর ঘরে ঢুকে রাঘব ওকে রেপ করে, যা পরের দিন সকালে উঠেই ওই মহিলা ওই পুলিশ অফিসারকে জানিয়ে দেয়। মহিলাটি এও জানায় এরকম ঘটনা আকসার করে যাচ্ছে রাঘব, অনেকগুলো মহিলার সাথে করেছে, কিন্তু ওই মহিলারা নিজেদের লজ্জার ভয়ে কাউকে বলতে পারে না। পুলিশ অফিসার সমস্ত কথা শোনার পর রাঘবকে দড়ি দিয়ে বেঁধে সবার সামনে প্রচন্ড মারে। ওই মার খাওয়ার পর ওকে নিয়ে যায় পুলিশ স্টেশনে, ওর জেলও হয়ে যায়। কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর রাঘব অন্যরকম হয়ে বেরোয়। সে বদলা নেওয়ার জন্য ওই পুলিশ অফিসারের থেকে পেছন দিক থেকে হামলা করে। যখন ওই পুলিশ অফিসার অজ্ঞান হয়ে যায়, ওকে আলাদা কোথাও নিয়ে গিয়ে বেঁধে রেখে ওর সামনেই ওর বউকে রেপ করা হয়। রেপ করার পর হাসতে হাসতে ওর বউয়ের মুন্ডু কেটে দেয়। এরপর ওই পুলিশ অফিসার রাগে ঘেন্নায় পুরো জ্বলতে থাকে আর ও ঠিক করে ওই রাঘবকে মেরে ফেলবে। তাই ওকে হাত কড়া পরিয়ে একটা বাঁশের সাথে আটকে রেখে দেয়। ও একটা ছুরি আনতে যখন গিয়েছিল, সেই সুযোগে এসে দেখে যে হাতে রাঘবের হাত কড়া পরানো ছিল সেই হাতটা কেউ কেটে দিয়েছে আর রাঘব ওখানে নেই। তারপরে পুলিশ অফিসার জানতে পারে রাঘবের ছেলে বিনয় ওর বাবাকে মুক্ত করানোর জন্য ওই হাতটাই কেটে দেয় যে হাতে হাত কড়া পরানো ছিল। এখন থেকে ওই পুলিশ অফিসার বুঝতে পারে ওই বিনয়ও নিজের বাবার মতনই একজন সাইকোই তৈরি হবে। ওখান থেকে বিনয় আর তার বাবা রাঘব কোথাও যেন উধাও হয়ে গিয়েছিল কয়েক বছরের জন্য। সিন আবার প্রেজেন্টে শিফট করে, যেখানে কিরণ মীরাকে বলতে থাকে ওরা আবার এই খুন করা শুরু করেছে। প্রথমে আমাদেরকে ওই রাঘবকে ধরতে হবে, যাকে আমি ওই লাস্ট মার্ডারের দিন নিজের চোখে দেখেছিলাম ওখানে ও ছিল, কিন্তু আমার ধরার আগেই ওখান থেকে ও পালিয়ে যায় আর আমার অ্যাক্সিডেন্টও হয়ে যায়। রাঘবকে যদি আমরা আগে ধরতে পারি তাহলেই ওর ছেলে ওর পেছন পেছন চলে আসবে। ওরা দুজনে যখন কথা বলছিল তখন মীরার কাছে আরেকটা খুনের নিউজ আসে। মার্ডার স্পটে পৌঁছে ওরা দেখে এবারেও ওই মেয়েটির মুন্ডুটা তো গায়েব আছেই, এবারে ওর ওপর এত বেশি অত্যাচার করা হয়েছে যে বডির দিকে চোখ দিয়ে তাকানো যাচ্ছে না এরকম। এই অবস্থা দেখে ওখানের একজন উইমেন অ্যাক্টিভিস্ট অপরাধীকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়ানোর জন্য একটা আন্দোলন শুরু করে। ওই সমাজসেবীর আন্দোলনে মীরাও যোগ দেয়। মীরাকে ওখানে যোগ দিতে দেখে রাঘব চিন্তায় পড়ে যায় আর ঠিক করে এবার ওর নেক্সট টার্গেট মীরাই হবে, কারণ ও মনে করেছিল মেয়েদের এত আন্দোলন কিসে, তাই যদি এদেরকে ভয় দেখিয়ে রাখা যায় তাহলে এরা আর আন্দোলন করবে না। তাই জন্য সেই দিন রাত্রেবেলায় মীরার বাড়িতে হানা দেয়। মীরার ওপর আক্রমণ করার সময় ওখানে দেখে কিরণও ওখানে আছে। রাঘব এই কাটা হাত নিয়ে আর কত যুদ্ধ করতে পারতো ওদের সাথে, তাই কিরণ ওকে কায়দা করে ধরে নেয় আর একটা কনস্ট্রাকশন সাইটে ওকে নিয়ে যায়। ওখানে রাঘবকে হাত পা বেঁধে ফেলে রেখে দেয়। রাঘবের ফোন থেকে ও বিনয়ের নাম্বার পেয়ে যায় আর ওর লাইভ লোকেশন ট্র্যাক করে নেয়। ওখানে দেখে বিনয় যেখানে প্রোটেস্ট চলছিল ওখানেই উপস্থিত আছে। তাই কিরণ মীরাকে সাথে নিয়ে যেই কলেজে প্রোটেস্ট চলছিল সেই প্রোটেস্টের জায়গায় চলে যায়। মীরা আর কিরণ দেখে ওখানে ওর লাইভ লোকেশন দেখালেও বিনয়কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পাওয়া যাবে কি করে, বিনয় তো আর বিনয়ের চেহারা নিয়ে ওখানে নেই। ও ওখানে একটা মেয়েদের পোশাক পরে মহিলা সেজে গেছে, যার জন্য ওকে চিনতে পারা যাচ্ছে না। এরপর যেই সমাজসেবিকা এই প্রোটেস্টটা শুরু করেছিল বিনয় ওর ওপর হামলা করে দেয়। ওকে ওই কলেজে একটা রুমের মধ্যে এনে অজ্ঞান করে দেয়, তারপরে ওকে ছাদে নিয়ে যায় আর ওকে মারতে শুরু করে। সেই সময় মীরা লক্ষ্য করে অ্যাক্টিভিস্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রক্তের দাগ লক্ষ্য করে মীরাও ছাদের ওপর পৌঁছে যায়। সেখানে দেখে বিনয় অলরেডি ওই অ্যাক্টিভিস্টকে মেরে ফেলেছে। মীরাকে দেখে বিনয় ওর ওপরও আক্রমণ করে। মীরার আওয়াজ পেয়ে কিরণ ওখানে যেতে যায়, কিন্তু তার আগেই দেখে মীরাকে মেরে ফেলেছে। কিরণ ওই বিনয়ের কাছে পৌঁছলেও বিনয় কিন্তু কিরণকে মারার চেষ্টা করে না, বরং ওকে দেখে উল্টে পালাতে যায়। কিরণ ওকে অনেক ধরার চেষ্টা করে কিন্তু কিছুতেই ও হাতে আসে না, চোখে ধুলো দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর কিরণ রাগে শোকে দুঃখে ওখান থেকে রাঘবের কাছে আসে আর ওর ওপর প্রচুর অত্যাচার করে। এইভাবে টর্চার করতে করতেই কিরণ রাঘবকে বলে তুমি তোমার ছেলেকে ডাকো। রাঘব না রাজি হলে কিরণ ওর ছেলে মানে বিনয়কে ফোন করে বলে তুমি যদি 1 ঘন্টার মধ্যে আমার বলে দেওয়া জায়গায় না আসো তাহলে তোমার বাবাকেই আমি উড়িয়ে দেবো। বিনয় বাধ্য হয়ে ওর বাবাকে বাঁচানোর জন্য 1 ঘন্টার মধ্যেই ওখানে পৌঁছে যায়। ওখানে ও পৌঁছানোর পর কিরণ ওকে পেছন দিক থেকে অ্যাটাক করে আর ওকে বেঁধে রেখে দেয়। ওর জ্ঞান আসলে কিরণ ওকে একটা ভিডিও দেখায়, যেখানে দেখায় ওর বাবাকে ওরা যেমন মেয়েগুলোকে অত্যাচার করে করে মারতো সেইভাবেই টর্চার করে ওর বাবাকে মারছে বলে, যা দেখে বিনয় খুব রেগে যায় আর হাসতে শুরু করে। হাসতে হাসতে বিনয় বলতে থাকে এরপর নিশ্চয়ই
আমাকেও এইভাবেই মারবে? তাহলে দেখো তোমার আর আমার মধ্যে পার্থক্য কোথায়, আমরা তো দুজনে একই কাজই করছি। তোমার সাহস থাকলে আমাকে মুক্ত করে দেখাও, দেখি তুমি কিভাবে আমাকে মারতে পারো। কিরণ রাগে ওকে মুক্তও করে দেয়, যার পর ও রড নিয়ে কিরণকে মারতে যায়, কিন্তু কিরণও তৈরি হয়েই এসেছিল, ও ওকে মারতে শুরু করে। এইভাবে দুজনের মধ্যে যত ঝামেলা বাড়তে থাকে, মানে মারামারি বাড়তে থাকে, কিরণের ওর উপর করা অত্যাচারগুলো এই সাইকোর মনে পড়তে থাকে। আর এটাও মনে পড়ে যে একটা মেয়েকে ও পাঠিয়েছিল সাইকোর থেকে বাঁচিয়েছে বলে, আসলে ও তো নিজেই সাইকো, তার মানে মেয়েটাকে ঠকিয়ে ও ওখানে পাঠিয়েছিল আমার কাছে। এই সবগুলো যত মনে পড়তে থাকে তত কিরণের গা জ্বালা করতে থাকে, আর বিনয়কে সেই গা জ্বালা ভাব মেটানোর জন্য আরো বেশি করে মারে। এইভাবে মারতে মারতে বিনয়কে একদম আধমরা করে দেয়। সে সময় বিনয় একটা সিসিটিভি দেখিয়ে বলে, এবার যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে সবাই তোমাকেই সাইকো বলবে। যা শুনে কিরণ বলে, হ্যাঁ আমাকে যদি সাইকো ভেবেও থাকে আমি তাতেও রাজি আছি, এটাই সাইকোর লাস্ট মার্ডার হবে তাহলে। আর ওখানেই হাতুড়ি দিয়ে মেরে বিনয়কে শেষ করে দেয়। এখানেই মুভিটি শেষ হয়। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ তাহলে আসি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।